আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সবশেষ স্প্যান বসানোর মধ্য দিয়ে পুরো দৃশ্যমান হল স্বপ্নের পদ্মা সেতু, সংযুক্ত প্রমত্তা পদ্মার দুই পাড়। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলায় এমপি পাপুলের স্ত্রী ও মেয়েকে জামিন দেয়নি হাইকোর্ট, 10 দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ। দেশ জুড়ে বাড়ছে করোনা সংক্রমণ, একদিনে আরো 37 জনের মৃত্যু। চলতি মাসেই দুটি শৈত্যপ্রবাহের আশঙ্কা, বাড়ছে কুয়াশা, উত্তরাঞ্চলে তাপমাত্রা নামতে পারে 6 থেকে 8 ডিগ্রিতে। এবং করোনার প্রভাব কাটিয়ে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে এনজিওগুলোকে এগিয়ে আসার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। এবারে বিস্তারিত। স্বপ্নের পদ্মা সেতুর সবশেষ স্প্যান বসানোর মধ্য দিয়ে সংযুক্ত হল প্রমত্তা পদ্মার দুই পাড়। দৃশ্যমান হল সেতুর পুরো কাঠামো। দুপুর 12টার দিকে সেতুর 12 ও 13 নম্বর পিলারের উপর ভাসমান ক্রেনের সাহায্যে বসানো হয় 41তম স্প্যানটি। এর উপরের অংশে রোড স্ল্যাব ও নিচের অংশে রেল লাইন বসানোর কাজ শেষ করে আগামী 10 মাসের মধ্যে চালু করার কথা দেশের দীর্ঘতম এই সেতু। পদ্মা সেতু এলাকা ঘুরে এসে ইমদাদুল হকের ক্যামেরায় শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। পদ্মা সেতু আর স্বপ্ন নয়, শেষ স্প্যান বসানোর সাথে সাথে দৃশ্যমান হলো 6 কিলোমিটারের বেশি দীর্ঘ সেতুর অখণ্ড কাঠামো। পদ্মা নদীতে 150 মিটার পর পর মোট 42টি পিয়ারের উপর বসানো হয়েছে 41টি স্প্যান। মাওয়া প্রান্তে 12 ও 13 নম্বর পিয়ারে বসানো হয় শেষ স্প্যানটি। করোনার কারণে কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও এই মাহেন্দ্রক্ষণ ঘিরে পদ্মা পাড়ে ছিল উৎসবের আমেজ। কেবল পদ্মার দুই তীরের বাসিন্দারা নন, ঢাকা থেকেও অনেকে আসেন সেতুর শেষ স্প্যানটি বসানোর কাজ দেখতে। সক্ষমতা এবং চ্যালেঞ্জের জবাব কিন্তু আজকে বিজয়ের মাসে বাংলাদেশ আরেকবার দিল। পদ্মার পাড়ের মানুষ হিসেবে আজকে খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত। আগামী দিনে বাংলাদেশ এর চেয়ে অনেক বড় বড় প্রকল্প সহজে গ্রহণ করতে পারবে। সব সংশয় আর অনিশ্চয়তা কাটিয়ে যখন সেতুর কাজটি এগিয়ে যাচ্ছে তখন আসলে মানুষ আত্মবিশ্বাসী হয়। লাস্ট 2 মাসে কিন্তু আমরা দেখলাম সর্বশেষ 10টি স্প্যান বসেছে। এটা নিঃসন্দেহে অনেক বড় অর্জন। পুরো পদ্মা সেতু দিয়ে যাবো এবং আমরা পদ্মা সেতু দিয়ে এপার থেকে ওপার পার হবো ইনশাআল্লাহ, এটা আমার আশা রইল খুব শীঘ্রই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের কারণেই পদ্মা সেতু তৈরির মাধ্যমে বাংলাদেশ বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বলে জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পদ্মা সেতুর 41তম স্প্যান বসে গেছে, যেটা ছিল বিশ্বব্যাংক সরে যাওয়ার পর বাংলাদেশের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজস্ব অর্থাৎ পদ্মা সেতু নির্মাণ করে প্রমাণ করেছেন যে আমরাও পারি। দ্বিতল এই সেতুর রোড স্ল্যাব, অ্যাপ্রোচ রোড ও রেললাইন বসানোর কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। 2017 সালের 30 সেপ্টেম্বর জাজিরা প্রান্তে 37 ও 38 নম্বর পিয়ারে বসানো হয়েছিল পদ্মা সেতুর প্রথম স্প্যান। স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তবে রূপ নিয়েছে 41তম স্প্যান বসানোর মধ্য দিয়ে। আর এই সেতু পুরোপুরি নির্মিত হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে রাজধানী ঢাকার। এক্ষেত্রে মানুষের জীবনযাত্রার মান যেমন বাড়বে, তেমনি অর্থনীতিতেও ভূমিকা রাখবে এই পদ্মা সেতু। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, মাওয়া, মুন্সিগঞ্জ। অবৈধ সম্পদ অর্জন ও টাকা পাচারের মামলায় সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের স্ত্রী ও মেয়েকে 10 দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ পাপুলের স্ত্রী সংসদ সদস্য সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামের জামিন আবেদন খারিজ করে এ আদেশ দেন। একই সাথে মানি লন্ডারিং বিষয়ে অনুসন্ধান নিয়ে ভুল তথ্য দেয়ায় বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক আরিফিন হাসানকে 4 জানুয়ারি তলব করেছে আদালত। 2,31,00,000 টাকার অবৈধ সম্পদ ও 148 কোটি টাকা পাচারের অভিযোগে গত 11 নভেম্বর সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল ও তার স্ত্রী সেলিনা সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। অর্থ ও মানব পাচারের অভিযোগে বর্তমানে কুয়েতের কারাগারে আছেন স্বতন্ত্র সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল। আগামী 28 জানুয়ারি সেদেশে পাপুলের মামলার রায় হবার তারিখ ধার্য আছে। আমরা বলেছি আগাম জামিন, এটা
দেখতে হবে আমাদের পার্লামেন্টারি সভরেন্টি, আমাদের পার্লামেন্টারি ইন্টিগ্রিটি, দেশের ইন্টিগ্রিটি। পাপুলের রায়ের জন্য দিন ধার্য আছে কুয়েতে, কাজে এই অবস্থায় আগাম জামিন মঞ্জুর করার কোনো স্কোপ নাই। আদালত তাদের আবেদন সরাসরি নাকচ করে দিয়েছেন এবং তাদেরকে 10 দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন। সারা দেশে করোনায় আরও 37 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো 6,967 জনে। আর এ পর্যন্ত দেশ জুড়ে করোনা শনাক্ত হয়েছে 4,85,965 জনের। বিস্তারিত শফিউল ইসলাম সুজনের রিপোর্টে। শীতে করোনা ভাইরাসের প্রভাব বাড়তে শুরু করেছে। করোনার দ্বিতীয় ঢেউতে মানুষের জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক হলেও থেমে নেই সংক্রমণ। মাঝে মৃত্যুর হার কিছুটা কমলেও বর্তমানে দৈনিক গড়ে প্রাণ হারাচ্ছেন 35 জনের বেশি মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সারা দেশে 37 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 28 জন পুরুষ ও 9 জন নারী। এ নিয়ে করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,967 জন। বয়স বিবেচনায় সবচেয়ে বেশি মারা গেছে 60 ঊর্ধ্ব মানুষ। 24 ঘন্টায় 16,265টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন 1,861 জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো 4,85,965 জন। নতুন করে সুস্থ হয়েছেন 4,486 জন। মোট সুস্থ 4,10,452 জন। মৃতদের 23 জনই ঢাকা বিভাগে, এছাড়া চট্টগ্রামের 7 জন, ময়মনসিংহে 3 জন করে মারা গেছেন। বরিশাল ও রংপুর বিভাগে কোনো মৃত্যু নেই। শীতের জ্বর ও ঠান্ডা জনিত রোগবালাই বেশি, তাই এই সময় বাড়তি সতর্কতা থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। জানুয়ারির প্রথম দিকে ভারতের সিরাম ইনস্টিটিউটের মাধ্যমে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার করোনা টিকা আমদানি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীর মহাখালীতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন 2020-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চুক্তি না থাকায় বিশ্বের অনেক দেশের টিকা পেতে বিলম্ব হবে, কিন্তু সময়োপযোগী পদক্ষেপ নেয় খুব দ্রুতই টিকা পাবে বাংলাদেশ। তিনি আরও জানান, এর পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বাংলাদেশকে কিছু টিকা দেবে, যা সরকার সময় মতো হাতে পেয়ে যাবে। ব্যক্তিগতভাবে কথা বলা ছাড়াও আমাদের মাননীয় মন্ত্রী সামনের মাসের প্রথম দিকেই, প্রথম কোয়ার্টারে আমরা টিকা পেয়ে যাব। আমরা অ্যাস্ট্রাজেনিকার যে অক্সফোর্ডের ভ্যাকসিন আমরা ইন্ডিয়া থেকে সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে বাংলাদেশে আনার ব্যবস্থা করেছি এবং অনেক আগেই করেছি। প্রায় 3 কোটি ডোজ সরকার সরাসরি নিয়ে আসছে। দেশের 10 উপজেলা, 5 পৌরসভা ও 11 ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়েছে। অধিকাংশটিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে পাবনার ঈশ্বরদী উপজেলার উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস। 97,212 ভোট পান তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আজমল হোসেন সুজন পান 2,217 ভোট। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার উপনির্বাচনে 1,58,000 ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী শাহনাজ বেগম। এর বিপরীতে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আজিম সুমন পান 23 ভোট। গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে 10,262 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নারিকেল গাছ প্রতীকের গোলাম সারোয়ার বিপ্লব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবু বক্কর প্রধান পেয়েছেন 5,867 ভোট। সকালে যশোরে বাঘারপাড়ে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের এক কর্মী মারা যান। চলতি মাসেই 2টি শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে উত্তরাঞ্চলে তাপমাত্রা নেমে আসবে 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে। দিনের বেলা কুয়াশা কম থাকলেও বাড়তে পারে রাতে। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। হঠাৎ করে দেশের উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত, বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক জনজীবন। বুধবার নওগাঁর বদলগাছিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রভাব পড়েছে সারা দেশেও। মধ্য দুপুরে রাজধানীতে তেজহীন সূর্যকে দেখা গেছে অল্প সময়ের জন্য। আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রা আরও কমবে, বাড়বে শীত।
এই মাসের টেম্পারেচারটা আস্তে আস্তে কমে যাবে, রাতের টেম্পারেচারটা কমে যাবে, সেজন্য শীতের প্রকোপটা একটু বাড়বে। এটা আমরা মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ উত্তরবঙ্গের দিকে বয়ে যাওয়ার সম্ভাবনা আছে, 1 থেকে 2টি শৈত্যপ্রবাহ। তখন তাপমাত্রা 8 থেকে 10-এর মধ্যে, কোথায় কোথায় তার নিচেও 6 থেকে 8-এর মধ্যে টেম্পারেচার আসার সম্ভাবনা আছে। শীতের চেয়েও বেশি ঘন কুয়াশা, এতে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে, সড়ক পথেও কমেছে যানবাহনের গতি। এর কারণ জানালেন এই আবহাওয়াবিদ। এই যে কুয়াশাটা ডিসেম্বরের প্রথম দিকে এটা একটু অস্বাভাবিক বলা যেতে পারে। এর কারণ কি মনে হয়? এটার কারণটা হলো আমাদের পশ্চিমবঙ্গ, বিহার এদিক থেকে একটা বাতাস চলে আসে, যে বাতাসটা থাকে হালকা এবং জলীয়বাষ্পপূর্ণ। এই জলীয়বাষ্পপূর্ণ যা বাতাসের সাথে বঙ্গোপসাগর থেকে যদি কিছু বাতাস চলে আসে, যে বাতাসে ময়েশ্চারপূর্ণ, এই দুইটার মিশ্রণে এই ঘন কুয়াশাটা হচ্ছে। এই কুয়াশার সামনে কমে যাবে। আর আমরা ট্রপিক্যাল রিজনে থাকি, যেখানে আমাদের বাংলাদেশে কখনো স্নোফল হওয়ার সম্ভাবনা নাই। 2018 সালে দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 2.6 ডিগ্রি সেলসিয়াস। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অফিসের নির্বাহী পরিচালক পদ পেতে বাংলাদেশকে সমর্থন দেবে ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনের সৌজন্য সাক্ষাতে এই সমর্থনের কথা জানান ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এ সময় পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে আঞ্চলিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। সাক্ষাতে ভারতীয় হাই কমিশনার প্রধানমন্ত্রীকে জানান ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশকে 3 কোটি ভ্যাকসিন সরবরাহ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। করোনা পরিস্থিতিতেও বাংলাদেশিদের বিভিন্ন ক্যাটাগরিতে 90% ভারতীয় ভিসা দেয়া চালু রয়েছে বলেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন বিক্রম কুমার দোরাইস্বামী। আগামী 17 ডিসেম্বর ভার্চুয়াল বৈঠকের মধ্য দিয়ে চিলাহাটি হলদিবাড়ি রেল সংযোগ সহ বেশ কিছু প্রকল্প উদ্বোধন করবেন দুই দেশের দুই শীর্ষ নেতা। এ সময় ঢাকায় দায়িত্ব পালনকালে সরকারের পক্ষ থেকে হাই কমিশনারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডেটা সিকিউরিটি ও ইন্টারনেটের নিরাপত্তা বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, এক্ষেত্রে ই কমার্স ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের চতুর্থ শিল্প বিপ্লবে আইসিটি খাত নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেন সজীব ওয়াজেদ জয়। আইসিটি মেলা ডিজিটাল ওয়ার্ল্ড 2020-র আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এতে সভাপতিত্ব করেন। We call the fourth industrial revolution, where the future is the knowledge-based sector, is the IT-based sector, where the key drivers of our economy are not factories, but they are data centers, they are e-commerce, they are online services, they are microprocessors, they are software design. And these are the areas that Bangladesh is now focusing on. We want to become leaders in the next generation of technology. করোনার প্রভাব কাটিয়ে গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সরকারের পাশাপাশি এনজিওগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রণোদনা প্যাকেজ নিয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, সুশাসন নিশ্চিত করতে পারলে দ্রুত করোনার ধাক্কা কাটিয়ে ওঠা সম্ভব। আরও জানাচ্ছেন রাবে আক্তার সুবর্ণা। করোনার অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজে বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করতে এই আলোচনা। অর্থ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে সচিব জানান, খাতভিত্তিক বাজেটের বেশিরভাগই বাস্তবায়ন হয়েছে, যেসব বাকি আছে সেগুলো দ্রুত বাস্তবায়নের কাজ চলছে। আলোচনা হয় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার বিষয়েও। অনুকূল পরিবেশটা আমরা চাচ্ছি, এর জন্য সরকারের নীতি সহায়তা, আর্থিক সহায়তা দুটোই সহজীকরণ, দ্রুত বাস্তবায়ন এবং এর জন্য যথেষ্ট সময়ের জন্য এই সহযোগিতাগুলো দিতে হবে। এখন যখন তালিকা করা হচ্ছে, এটা কিন্তু বেসিক্যালি আমাদের যে এনআইডি তার সাথে লিঙ্ক করে করা হচ্ছে। সো এখানে ওভারল্যাপিং এর কোনো সুযোগ নাই এবং এখানে আপনার একজন লোক দুইবার পাওয়ারও কোনো সুযোগ নাই। এবং যখন আমরা এবার এই 50 লক্ষ লোককে 2,500 টাকা করে দেওয়ার চেষ্টা করেছিলাম,
তখন কিন্তু এই জিনিসগুলো ধরা পড়েছে। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, করোনার আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। এই কাজে সরকারের পাশাপাশি এনজিওগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। However, we have a lot of problems. We have actually one of the important reasons why we are here. This is, I think, the third dialogue. This is because to put it before you and to get a suggestion and other things from you so that we can move forward. এর আগে রপ্তানি পণ্যের সাথে জড়িত দুস্থ শ্রমিকদের প্রত্যেককে 3 মাসে 3000 করে টাকা দেওয়ার চুক্তি করে ইউরোপিয়ান ইউনিয়ন। 3 points রাবে একটা সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। মানবাধিকার লঙ্ঘন আওয়ামী লীগ সরকারের জন্য এখন স্বাভাবিক ব্যাপার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্ব মানবাধিকার দিবসের ভার্চুয়াল আলোচনায় যুক্ত হয়ে তিনি একথা বলেন। ক্ষমতার লোভে মানবাধিকার ভুলণ্ঠিত করে হত্যা, গুম ও নির্যাতন চালিয়ে যাচ্ছে সরকার অভিযোগ করে মির্জা ফখরুল আরও বলেন, ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচন ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। সম্মানিত, মানবাধিকার লঙ্ঘন আজকে আওয়ামী লীগের একদম একটা স্বাভাবিক জীবন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই মানবাধিকার লঙ্ঘন করে তার সংবিধান লঙ্ঘন করছেন। এই জন্যই তাদেরকে অবশ্যই একদিন না একদিন অতি নিকটে তাদেরকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাই আসুন সবাই একজোট হই, জনগণকে সঙ্গে নিয়ে আমাদের অধিকারগুলোকে আমাদের ফিরিয়ে আনতে হবে। ধনী দরিদ্রের বৈষম্য দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে বাধাগ্রস্ত করবে বলে মনে করেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। তাই পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিতে সরকারকে বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তারা। আর এ কাজে দক্ষ জনশক্তির অভাবের পাশাপাশি সকল ক্ষেত্রে বস্তুনিষ্ঠ তথ্যের অভাবকে অন্যতম অন্তরায় বলে মনে করেন এসব অর্থনীতিবিদ। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে সিপিডি সহ বেশ কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার ভার্চুয়াল আলোচনায় এসব তথ্য উঠে আসে। বাংলাদেশের অর্থনৈতিক বহুমুখীকরণকে কৃষি, বিশেষ করে শস্য উৎপাদন মুক্ত কৃষিকে নির্ভর করে আমাদের বহুমুখীকরণ দেখতে হবে, যেটা গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করবে, স্বল্প আপনার ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে জোরদার করবে এবং একই রকম ভাবে আমাদের অভ্যন্তরীণ চাহিদাকে জোরদার করবে। প্রথমে 7-5 প্ল্যানের মধ্যে প্ল্যানের যে শেষ হলো সেটার যে গভর্নেন্স এন্ড এন্টি কারাপশন পার্সপেক্টিভ থেকে একটা সংক্ষিপ্ত একটা কুইক অ্যানালাইসিস থাকা দরকার, যেটার উপর ভিত্তি করে ফল্ট লাইনগুলো, এক্সপেরিয়েন্স, লেসন্স এটসেট্রা, কিন্তু ফল্ট লাইনগুলো আইডেন্টিফাই করা হবে। বাংলাদেশের হাইটেক পার্কে দক্ষিণ কোরিয়াকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে দক্ষিণ কোরিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত লি জ্যাং কিনের সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। এ সময় রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফিরিয়ে নিতে দক্ষিণ কোরিয়ার সমর্থন আশা করেন তিনি। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের আইসিটি বিভাগের সাথে এরই মধ্যে কাজ শুরু করেছে তার দেশ। সাক্ষাতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস উপস্থিত ছিলেন। পরে সৌজন্য সাক্ষাৎ করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশে সুইস বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। স্বাধীনতা লাভের পর যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠনে সুইজারল্যান্ডের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন শেখ হাসিনা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা ভাইরাস মহামারীতে প্রধানমন্ত্রী ঘোষিত 20,000 কোটি টাকা প্রণোদনা প্রান্তিক উদ্যোক্তাদের কাছে পৌঁছাতে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন জানিয়েছেন, প্রণোদনার অর্থ উদ্যোক্তাদের কাছে সহজে পৌঁছাতে কাজ করছে সরকার। এসএমই উদ্যোক্তাদের পণ্য প্রসারে সোশ্যাল ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন দুই মন্ত্রী। এছাড়া করোনাকালীন প্রতিবন্ধকতাকে সম্ভাবনায় রূপান্তর করতে দেশীয় পণ্য ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান বক্তারা। এ পর্যায়ে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড সংখ্যক মানুষ মারা গেছে। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী বুধবার 24 ঘন্টায় মারা গেছে 3,124 জন।
চলতি মহামারীতে আর কোনো দেশে একদিনে এত মৃত্যু হয়নি। এর আগে গত 7 মে যুক্তরাষ্ট্রে মারা যায় 2779 জন। করোনা মহামারীর দ্বিতীয় ধাক্কায় সে দেশের হাসপাতালগুলোতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে লক্ষাধিক করোনা রোগী। এরই মধ্যে কয়েকটি অঙ্গরাজ্যের হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। ভ্রমণ ও ভিড় এড়াতে না পারলে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়ানক হবে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রে বুধবার একদিনে আক্রান্ত হয়েছে 2,21,000 মানুষ। দেশটিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা প্রায় 1,54,00,000, মৃত্যুর সংখ্যা 2,90,000-এর কাছাকাছি। এদিকে দ্বিতীয় দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের ফাইজারের তৈরি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে কানাডা। চীন সহ বিভিন্ন দেশের সাথে জো বাইডেনের ছেলে হান্টারের আর্থিক লেনদেন তদন্তে মাঠে নেমেছে ট্রাম্প প্রশাসন। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, নির্বাচনে জালিয়াতির অভিযোগ নিয়ে আদালতে পেরে উঠতে না পেরে হয়রানির নতুন উপায় খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প। হান্টার বাইডেন জানিয়েছেন, ডেলাওয়্যারে তার ট্যাক্স ফাইল খতিয়ে দেখছে রাষ্ট্রপক্ষ। বিশেষ করে বিদেশের সাথে আর্থিক লেনদেনের বিষয়গুলো নিখুঁতভাবে যাচাই বাছাই করা হচ্ছে। তবে কোনো ধরনের বেআইনি কিছু তারা পাবে না বলে আত্মবিশ্বাসী হান্টার। করদাতা ও রাজস্ব কর্মকর্তাদের মাঝে আস্থা বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড কাজ করছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। তিনি জানান, করের আওতা বাড়াতে কাজ চলছে। আওতা বাড়লে কর হার আরও কমানো সম্ভব হবে। ভ্যাট দিবস ও সপ্তাহ উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে ভ্যাটের পাশাপাশি ট্যারিফ রেটের হারও কমানোর দাবি জানান এফবিসিসিআই এর সভাপতি শেখ ফজলে ফাহিম। সর্বোচ্চ ভোট দেয় 9 প্রতিষ্ঠানকে সম্মাননা তুলে দেওয়া হয়। এই পর্যায়ের সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্য সংবাদ। নারী ও কন্যা শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ইউএসএইড-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। রাজধানীর একটি হোটেলে দাও সারা তোলো আওয়াজ 2020 শিরোনামে আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, অপরাজেয় বাংলা ও জাহাঙ্গীরনগর ডিবেটিং সোসাইটি সংসপ্তক। প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ বিজয়ী ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির বিতার্কিকদের হাতে পুরস্কার তুলে দেন। পৃষ্ঠপোষক ইউএসএইড-এর ডেপুটি চিফ অফ মিশন জো অ্যান ওয়াগনার, মিশন ডিরেক্টর ডেরিক এস ব্রাউন এবং রেডিও স্বাধীনের ব্যবস্থাপনা পরিচালক মোর্শেদ আলম উপস্থিত ছিলেন। এবারে পার্টেক্স খেলার খবর। বঙ্গবন্ধু টি-20তে জেমকন খুলনাকে 20 রানে হারিয়ে টানা চতুর্থ জয় পেল বেক্সিমকো ঢাকা। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার দিয়ে 180 রানের টার্গেটে খেলতে নেমে 3 বল বাকি থাকতেই 159 রানে গুটিয়ে যায় খুলনার ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ 53 রান করেন জহুরুল ইসলাম। ঢাকার স্পিনার রবিউল ইসলাম নিয়েছেন 5 উইকেট। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে 7 উইকেটে 179 রান করে ঢাকা। সাব্বির রহমান 56 ও আকবর আলী খেলেছেন 14 বলে 31 রানের ঝোড়ো ইনিংস। শুরুতে টানা 3 ম্যাচ হারলেও পরের সবগুলো খেলায় জিতে শীর্ষ 4-এ জায়গা নিশ্চিত করেছে মুশফিকুর রহিমের দল। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী 26তম জাতীয় কারাতে প্রতিযোগিতা শুরু হয়েছে। এবারের প্রতিযোগিতায় 76টি দলের 900 জন নারী ও পুরুষ কারাতেকা 21টি ওজন শ্রেণীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকালে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে 3 দিনের এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ও দুর্নীতি দমন কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান সই লা সহ অন্যান্য কর্মকর্তারা। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ATN বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। সবশেষ স্প্যান বসানোর মধ্য দিয়ে পুরো দৃশ্যমান হলো স্বপ্নের পদ্মা সেতু, সংযুক্ত প্রমত্তা পদ্মার 2 পার।
অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলায় এমপি পাপুলের স্ত্রী ও মেয়েকে জামিন দেয়নি হাইকোর্ট। 10 দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ। দেশ জুড়ে বাড়ছে করোনা সংক্রমণ, একদিনে আরো 37 জনের মৃত্যু। চলতি মাসেই 2টি শৈত্যপ্রবাহের আশঙ্কা, বাড়ছে কুয়াশা। উত্তরাঞ্চলে তাপমাত্রা নামতে পারে 6 থেকে 8 ডিগ্রিতে। এবং করোনার প্রভাব কাটিয়ে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে এনজিওগুলোকে এগিয়ে আসার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।